জানেন, কারণ আপনি কোর্ট কভার করেছেন বহু বছর। আপনি দেখেছেন সংবিধানের ৫ম সংশোধনী দিয়ে, ইফ আই এম নট রং, তারা সংবিধানের প্রায় 1/3 অনুচ্ছেদই বদলে ফেলেছে। তাহলে তারা কেন যেই অনুচ্ছেদগুলো তারা মনে করে বাংলাদেশের মূল চেতনার সঙ্গে যায়, বাংলাদেশের মানে জন্মের যে চেতনা, সেই চেতনার সঙ্গে যায়, তারা সেইভাবে অনুচ্ছেদ ঠিক করেনি কেন? তাদের হাতে তো পুরো ক্ষমতা ছিল, এখনো আছে, এখনো চাইলে করতে পারে। 3 নাম্বার হলো জামাত কেন তারা নিষিদ্ধ করছে না? খালেদ, জামাত কেন নিষিদ্ধ করছে না? এই প্রশ্নটি আমি তুলি, আজ পর্যন্ত আমাকে কেউ উত্তর দিতে পারবে না। আমি মোটামুটি দিতে পারি যে ধরেন আপনারা যদি এই প্রশ্নটা আপনাদের দলীয় ফোরামে করতেন যে জামাতকে কেন আমরা ছাড়ছি না, তাইলে হয়তো জামাত এতদিনে নিষিদ্ধ হতো। আপনারা জামাত একটি ঘোষণা দিয়েছিল, আপনার মনে থাকবে, জামাত একটি ঘোষণা দিয়েছিল তারা আর বিএনপির সঙ্গে নাই। আপনারা এতভাবে মানে প্রতিক্রিয়া জানালেন, তারপরে জামাতকে বলতে হয়েছে যে না, এটি আসলে ঠিক না। এই কথা বললে তার আলোচনা আগায় না, এই কথা বললে তার আলোচনা জায়গা না। আমি বলছি তর্কের খাতিরে, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট। আওয়ামী লীগ তো সহি, আওয়ামী লীগ তো সাধু, আওয়ামী লীগ তো বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক দল। তাহলে আওয়ামী লীগ কেন জামাতকে নিষিদ্ধ করে না? এটার জবাব আছে, এটাই রাজনীতি। সর্বোচ্চ আদালতে পেন্ডিং, সর্বোচ্চ আদালতে পেন্ডিং মামলা। না নিষিদ্ধ না, ওটা দল হিসাবে নিবন্ধনটা পেন্ডিং, নিষিদ্ধটা না। এটার জন্য অপেক্ষা করতে, নিষিদ্ধটা না, নিষিদ্ধ চাইলে নিষিদ্ধ আজকেই করতে পারে, নিষিদ্ধ নিয়ে কোনো সমস্যা নাই। তারা করছে না কেন? তারা করছে না কেন? আচ্ছা, আরেকটা ছোট্ট, তারা করলে আপনারা বেঁচে যান, সেজন্য তারা করছে না। দেখেন পলিটিক্সটা কি দারুণ, তারা করছে না, করলে আপনারা বেঁচে যান, আপনারা বেঁচে যান। আপনি যে অর্থেই বলেন, এই যে আপনি বলেন, যে অর্থে আপনি বলেন রাজনীতি, তার মানে এই যে ধর্ম নিয়ে রাজনীতি করা না, এটা কিন্তু শুধু বিএনপি করছে না, এটা আওয়ামী লীগও করছে। আওয়ামী লীগ আসলে বিএনপি নিয়ে রাজনীতি করে, আওয়ামী লীগ বিএনপি নিয়ে রাজনীতি করে, আওয়ামী লীগ বিএনপি নিয়ে রাজনীতি, ধর্মকে মাঝখানে রেখে রাজনীতি করা আওয়ামী লীগ খুব ভালো করে। যে কারণে আওয়ামী লীগ মনে করে যে সংখ্যালঘুরা থাকলে ভোট, গেলে জমি। আগে তো এটা ছিল, সেই কারণে কিছু বেটার ছিল। এখন তো ভোটের কারবার নাই, এখন থাকারই দরকার নাই। সংখ্যালঘু একেবারে দেশ থেকে তাড়ায় ঝেঁটায় বিদায় করো, কারণ এখন ভোটের দরকার নাই, এখন আমরা যে কোনো ভাবে ক্ষমতায় থাকবো। আর একটা ছোট্ট প্রশ্ন, বোকা মনের একটা ছোট্ট প্রশ্ন, খালেদ, রাজাকারের তালিকা করে না কেন? 2 দিন পর পর রাজাকারের তালিকা করব বলে, এই বলে সেই বলে, রাজাকারের তালিকাটা করে না কেন? 15টা বছর খালেদ ক্ষমতায়, হ্যাঁ, এবং মোটামুটি বিরোধী দলকে নিশ্চিহ্ন করার অবস্থায় নিয়ে গিয়ে ক্ষমতায়। নিশ্চিহ্ন করতে পেরেছে কি পারে নাই সেটা ভিন্ন আলোচনা, রাজাকারের আমরা আসবো। রাজাকারের তালিকাটা করা হোক, এটাকে আপনি চান? আমি চাই, আমি নতুন প্রজন্মের একজন সদস্য। আপনার দলের কি, আপনার বিএনপির কি অবস্থান এই সম্পর্কে? বিএনপির কি অবস্থান এই দল, এই রাজাকারের তালিকা? খালেদ, আমি বিএনপির অফিশিয়াল অবস্থানের ব্যাপারে জানি না, তবে যোদ্ধাদের দল, বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে বীরুত্তমের হাত দিয়ে। সুতরাং আমি মনে করি এই ব্যাপারে বিএনপির সাথে আমার মতের কোনো দ্বিমত হবে না। আমরা রাজাকারের তালিকা চাই, অফকোর্স চাই। ফ্যান্টাস্টিক। আমরা একটু আমাদের এইবারের আজকে যে প্রসঙ্গ, আরেকটি বড় প্রসঙ্গ, সেই প্রসঙ্গে একটু আসি। সেটা হচ্ছে যে ইসি একটি নতুন নীতিমালা করেছে, ইলেকশন কমিশন। সেই ইলেকশন কমিশনের নীতিমালা সম্পর্কে জনাব সুভাষ সিংহ রায়, আমি একই প্রশ্ন আপনার কাছে করতে চাই, আবার ব্যারিস্টার ফারহানার কাছ থেকে এটা নিয়ে একটু মতামত শুনবো। সেটি হচ্ছে যে আমরা একটা দেখেছি যে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি একটি রয়েছে, যারা আসলে ইলেকশনকে দেখে, তারা আসলে এই নীতিমালাকে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে এটি সাংবাদিকতা বিরোধী নীতিমালা, সংবাদ সংগ্রহে মোটরসাইকেলের নিষেধাজ্ঞা, মানে সাংবাদিকর নিয়ন্ত্রণের শামিল, ফেসবুক লাইভ করা যাবে না, সেটির ব্যাপারেও আরেকজন প্রতিক্রিয়া জানিয়েছে। এবং এই সংগঠনটি জানিয়েছে যে তারা যে 7 দফা দাবি জানিয়েছিল তার কোনোটি গ্রহণ করেনি নির্বাচন কমিশন। আর টিআইবি বলেছে যে নির্বাচনে খবর সংগ্রহ করা নিয়ে কমিশনের বিধিনিষেধ তালিকা যত দীর্ঘ হচ্ছে, দেশের নির্বাচন ব্যবস্থা এবং গণতন্ত্র ততটাই দুর্বল ও ক্ষয়িষ্ণু হচ্ছে। সুভাষদা, নির্বাচন কমিশন সবসময় কোনো না কোনো একটা আলোচনার মধ্যে থাকছে, কখনো ইভিএম নিয়ে, কখনো নতুন নীতিমালা নিয়ে, কখনো সাংবাদিকরা কেউ দেখবে না দেখবে নিয়ে, এবং কখনো আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে এটি কি চাওয়া হচ্ছে? কি মানে এই যে নতুন করে যে বলা হলো যে 3টি, মানে আপনি নিশ্চয়ই আপনার মনে আছে, আমিও দেখছি যে 3টি সংযোজন করা হয়েছে। যেমন সংযোজন করা হয়েছে 10 মিনিটের বেশি ভোটকক্ষে থাকা যাবে না, ভোটকক্ষে নির্বাচনী কর্মকর্তা, নির্বাচনী এজেন্ট বা ভোটারদের সাক্ষাৎকার গ্রহণ করা যাবে না, ছবি নিতে পারবেন, এটি সংযোজন করা হয়েছে। এবং আপনি জানেন যে আগে থেকেই সরাসরি সম্প্রচারের ব্যাপারে একটি নিষেধাজ্ঞা করা হয়েছে। এগুলো আসলে কেন করা হচ্ছে? মানে একসময় তো আমরা শুনেছিলাম যে সিসিটিভির ক্যামেরা দিয়ে সারা বাংলাদেশে সব মানুষ দেখতে পারবে যে কে কিভাবে কোথায় ভোট দিচ্ছে, এখন সাংবাদিকরাও ঢুকতে পারবেন। এটা কিরকম সুভাষদা? আপনার মতামত শুনবো এবং ব্যারিস্টার ফারহানার কাছে থেকেও জানতে চাবো।
আচ্ছা, আপনি যেভাবে বললেন সেই ক্ষেত্রে উত্তর দিতে গেলে আমার ভেবে চিন্তে উত্তর দিতে হবে। যাই হোক, আমি আপনার অনুমতি নিয়ে শুধু দুটো প্রসঙ্গে আমি একটু উল্লেখ করে রাখবো, মানে এটা আলোচনা হওয়া উচিত কি উচিত না সে বিষয়ে আমি মন্তব্য করবো না। জি, ব্যারিস্টার রুবিন ফারহানা খুব ভালো কথা বলেন, গুছিয়ে কথা বলেন। আমি একটা কথা যদি জিজ্ঞেস করি যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর তিনবার বিএনপি ক্ষমতায় এসেছে, জিয়াউর রহমানের হত্যার বিচার সম্পন্ন করতে পারেননি কেন, কিংবা দাবি করেননি কেন? তার পুত্র এখন অনেক কথাই বলেন, সে কোনোদিন জিয়াউর রহমান হত্যার বিচার চেয়েছেন? দুই হচ্ছে, বাংলাদেশের এই যে দুই নেত্রীর কথা আমরা বলি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার অসংখ্য ছবি পাবেন তিনি দেশে ফিরে আসার পরে। আপনি পয়লা বৈশাখের দিন তার বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন জায়গায় এবং রমনার বটমূলে এসব ছবি পাবেন। বেগম খালেদা জিয়ার একটা ছবি আমাকে কখনো একবার একটু দেখিয়েন তো, আপনি দেখাবেন? যাক, আমি সেই প্রসঙ্গ আর এখন নাই বললাম। এখন আপনি যে প্রসঙ্গটা উপস্থাপন করেছেন এটা খুব জরুরি প্রশ্ন, এবং নির্বাচন উত্তর যে আমার সব জানা আছে তাও ঠিক নাই। যতটুকু আমি বুঝি, নির্বাচন করবে নির্বাচন কমিশন। আমাদের সবচেয়ে বড় একটি অগ্রগতির জায়গা হচ্ছে আগে নির্বাচন কমিশনের যে তৈরি করবার যে আইনটি ছিল 118 এক ধারা, সেই আইনটি এই প্রশ্নটা এইটাতেই মনে হয়েছে, সেজন্য এখনই জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, এমনি যে আপনারা রকিবুল হুদা নির্বাচন কমিশন হয়েছে, এইটার সঙ্গে এই যে হাবিবুল আওয়াল সাহেব নির্বাচিত হয়েছে, কাজী হাবিবুল আওয়াল, এটার আসলে তফাৎ কি? মানে অন্য কোনো মানে জটিল কথা বুঝতে চাই না। আমি স্বাভাবিকভাবে আমি বুঝতে চাইছিলাম যে কাজী হাবিবুল আওয়াল কেন রকিবুল হুদা, কেন শামসুল হুদা বা কেন ব্রিগেডিয়ার সাখাওয়াত থেকে আলাদা, এটা আমার একটু বলেন তো। মানে আমি একটু বুঝতে চাইতেছিলাম যে এটা কেন, এটা যদি একটু বলতেন দাদা। খালেদ মহিউদ্দিন, জি, আপনার সঙ্গে তর্ক করাটা বেশ কঠিন, এবং তারপরে আমি বলি যে আপনি যে প্রসঙ্গগুলো উত্থাপন করছেন, আপনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সম্বন্ধে অনেকটা জ্ঞাত, আপনি সব জানেন। তো এখানে পার্থক্যর জায়গাটা কোথায়? আমাদের যে রাজনৈতিক সংস্কৃতির বিকাশটা ঘটেনি, কিন্তু অগ্রগতির জায়গাটা সেখানেই। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু নির্বাচন কমিশনের যে সংবিধানে যে আইন ছিল সেই আইনের কিন্তু বাস্তবায়ন করিয়েছেন। এইটা বড় একটা অগ্রগতি। আপনি স্বীকার করেন আর না করেন, আপনার পছন্দ হোক আর না হোক। না না, আমার পছন্দ না, সেটা কি অগ্রগতি? মানে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন, তাদের প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন। মানে আমি বুঝি না কি অগ্রগতি। না না না, এভাবে আপনি যদি বলতে চান তাহলে অতীত ইতিহাস যেতে হবে। আপনি যে বিচারপতি, বলেন না যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন চ্যালেঞ্জের মুখে এই নিয়োগটা দিতে গিয়ে পড়তে হয়েছে? যে ধরেন উনি আমার নিয়োগ দিতে চাইলে পারতেন না? পারতেন, কিন্তু খালি আমার বয়স 50 হয় নাই, পারতেন কিন্তু না। আপনি এমন ভাবে প্রশ্নগুলো করছেন, প্রশ্নটা মনে হচ্ছে বিষয়টা কত সহজ নয়। আপনি কেন এই অগ্রগতির জায়গাটা স্বীকার করতে চান না, এবং এই যে আওয়ামী লীগের যে তার এগিয়ে থাকার যে বিষয়টা, এটা মানতে চান না কেন? 2018 সালের নির্বাচনের আগে 12ই ডিসেম্বর হোটেল সোনারগাঁয়ে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন। তিনি স্পষ্ট করে বললেন, নির্বাচনে জনগণ যদি আমাদেরকে দায়িত্ব দেয় তাহলে আমরা নির্বাচন কমিশনকে সম্পূর্ণরূপে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বিচ্ছিন্ন করব। তিনি করেননি, 2 মাসের কম সময়ের মধ্যে করেছেন। এটা কি অগ্রগতি নয়? এবং তিনি যে আজকে যে নির্বাচন কমিশনের সংস্কারের আন্দোলন শুরু করেছিলেন। সুভাষদা, আমরা আসলে টেকনিক্যাল পয়েন্টে না যাই, আমি শুধু বলি এই আইনটা হওয়ার আগে শেখ হাসিনা প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিতেন, মানে রাষ্ট্রপতির মাধ্যমে, এরপরও তাই নিয়োগ দেন। পার্থক্যটা কোন জায়গায় হইলো সেটা আমি বুঝতে চেষ্টা করতেছি, এটা যদি একটু আমাকে ধরাই দিতেন। আপনি কি পার্থক্য দেখেননি? আপনি কি পার্থক্য দেখেননি? মাহবুব তালুকদার, তিনি নির্বাচন কমিশনের সদস্য হয়ে তিনি প্রতিদিনই যে কথাগুলো বলতেন, সে কথাগুলো কি সরকারের পক্ষে বলতেন? না, নতুন আইন হওয়ার পরে মাহবুব তালুকদারের মতো লোকরা নিয়োগ দেওয়া হয় নাই, এইরকম কি? সেটা তো অন্য আলোচনা। আপনি অন্য আলোচনা সূত্রপাত করলে আমি আলোচনা সূত্রপাত করব, সেটা আমি করছি না। আমি খুব খোলাখুলি যে কথাটি বলি, আপনার অগ্রগতির জায়গাটা দৃশ্যমান, সেটাকে আপনাকে ভাবতে হবে। ঠিক আছে, এখন নির্বাচন কমিশন তার যথেষ্ট ক্ষমতা রয়েছে, এবং তার যে ক্ষমতা অপরিসীম বলতে গেলে ক্ষেত্রে, অর্থাৎ নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া হয়েছে। চাইলে 2018 বাজেট অ্যালোকেশন থেকে নির্বাচন কমিশন চাইলে 2018 হচ্ছে ভালো নির্বাচন হবে। আপনি
হঠাৎ করে কি প্রশ্ন করলেন বুঝলাম না আমি। নির্বাচন কমিশনকে অনেক ক্ষমতায়ন করা হয়েছে, নতুন নির্বাচন কমিশন আইন করা হয়েছে, সেইভাবে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কারণ নির্বাচন কমিশন যদি চায় 2018 যে নির্বাচন হয়েছে তার থেকে অনেক ভালো নির্বাচন তারা করতে পারবে। আচ্ছা খালেদ মহিউদ্দিন, আপনি তো অতীত কথা নিয়ে বেশি শুনতে পছন্দ করেন না, আপনি আমাকে বলুন তো, আপনি এই যে বিচারপতি রৌফ থেকে শুরু করে বিভিন্ন সময় যে নির্বাচন ব্যবস্থাপনা আওয়ামী লীগ সরকারের সময় ছিল, আপনি জাকারিয়া, জকরিয়া এদের নাম নিশ্চয় শুনেছেন, বিচারপতি মাহফুজের নাম শুনেছেন? না শুনবো তো, শুনেছেন তো সেই সময় কার্যকলাপগুলো দেখেছেন। নির্বাচন কমিশনকে কে প্রশ্ন করতেন? তখন তো খালেদ মহিউদ্দিনের মতন এরকম অনুষ্ঠান কেউ করতো না, কেউ তো প্রশ্ন করেনি। সংবাদপত্র থেকে আমি একটা খোলা বলে বলি, হ্যাঁ করেছে। আজিজ সাহেব যত মাঠের আন্দোলনের কাছে গিয়েছেন তার চেয়ে অনেক বেশি আমাদের রিপোর্টের কারণে গিয়েছেন আজিজ সাহেব, কিন্তু গিয়েছেন কিন্তু অগ্রগতির জায়গাটা কতটুকু? এবং বাস্তবতা এই আজকে নির্বাচন কমিশনের যে অগ্রগতি সেটা একমাত্র বঙ্গবন্ধু কন্যার হাত ধরে হয়েছে। তিনি 30 দফার আন্দোলন করেছেন 2006 সাল থেকে, সেই অগ্রগতির জায়গাটা কিন্তু প্রতিবাদ হচ্ছে। আপনি তো আমার উপর রাগ হবেন।